বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জ্ঞানবিন্দু কেয়ারের আরো একটা নতুন সাজেশনমূলক ভিডিওতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা সেখানে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যার এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের টপিকগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা বলে দিয়েছি এবং আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এটা তোমরা জানো, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এবং এখান থেকে বিগত বোর্ড পরীক্ষাগুলোতে 4টা করে প্রশ্ন এসেছে। তুমি যদি টেস্ট পেপারটা একটু দেখো, পাঞ্জেরি বা লেকচার দেখো, তাহলে দেখবা যে সেখানে প্রত্যেকটা কিছু কিছু বোর্ডে 3টা 4টা করে প্রশ্ন এসেছে এবং এভারেজে এখান থেকে 2টা বা 3টা করে প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে। শর্ট সিলেবাস হওয়ার পরে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে দেখব যে কোন কোন টপিকগুলো তোমাকে অবশ্যই পরীক্ষায় পড়ে যেতে হবে এবং আমি বলে দেব যে কোন টপিক থেকে 100% মোটামুটি 99% 98% সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার এবং কি ধাঁচের প্রশ্ন হবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি তোমাদের সাথে অ্যান্থনি সজীব, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি পড়াই। আমি অর্থনীতির মাস্টার, জগন্নাথ থেকে পড়েছি, জাহাঙ্গীরনগর থেকে এমএ করেছি। তাহলে এই অধ্যায় থেকে কি কি পড়বো? মাত্র 5টা টপিকেই বাজিমাত করে দেব। এই 5টা টপিক তুমি যদি খুব ভালোভাবে আত্মস্থ করে যাও এবং টপিক থেকে যদি সবগুলো টপিক যদি খুবই ভালোভাবে বুঝে পড়ে যাও, তাহলে তোমাকে আটকায় রাখার মতো কেউ নাই এবং তুমি পরীক্ষার হলে গিয়ে আমার এই ভিডিওর কথা চিন্তা করবে এবং আমাকে মনে মনে ধন্যবাদ দেবা। তো আমি চাই তুমি আমাকে ধন্যবাদ দাও এবং চলো আমরা দেখে নিই সেই 5টা টপিক কি কি। তাহলে যে টপিকগুলো পড়ে যাবে আর 20 থেকে 30 নম্বর কমন পাবো। প্রথমেই আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটা বড় জিনিস। এখান থেকে কি কি পড়তে হবে দেখো, বলা আছে প্রথমেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞা। এক চিত্রে বা আলাদা আলাদা চিত্রে মোট এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন। এক চিত্রে এবং আলাদা চিত্রে কেমন? তোমাকে যদি বলে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো, তাহলে তুমি এক চিত্রে মোট উপযোগ রেখা অঙ্কন করবে। যদি তোমাকে বলে যে শুধু প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, তাহলে তুমি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবে। কিন্তু তোমাকে যদি বলে যে মোট এবং প্রান্তিক উপযোগ দুইটাই অঙ্কন করো, তখন তোমাকে একই চিত্রে একইভাবে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুইটা আলাদা আলাদা রেখা দেখাতে হবে। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট চিত্রে মানে একই চিত্রে যদি তুমি দুইটা রেখা আঁকানো শিখো, তাহলে তুমি অবশ্যই এটা আলাদা আলাদা ভাবেও আঁকাতে পারবে। তো তোমাকে কি করতে হবে? এটা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো বলছে চিত্রের ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, এটা তো তোমরা জানোই যে তুমি যদি চিত্র আঁকাও তাহলে চিত্রের ব্যাখ্যা দিতে হবে। প্রান্তিক উপযোগ সূচি থেকে মোট উপযোগের পরিমাণ নির্ণয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা সূচি দিয়ে দিবে, সেই সূচিতে মোট উপযোগটা দিয়ে দিবে, তোমাকে বলবে যে প্রান্তিক উপযোগ বের করো, বা বলবে যে প্রান্তিক উপযোগ দিয়ে দিবে, বলবে মোট উপযোগ বের করো এবং পরবর্তীতে রেখা অঙ্কন করতে বলবে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে তুমি যদি এই টপিকগুলো, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, এগুলো যদি তুমি ভালোভাবে দেখে যাও, এখান থেকে যে সৃজনশীলটা হবে সেখানে তুমি অন্তত 8 নম্বর তো তুমি পাবেই, যদি তুমি সঠিকভাবে লিখতে পারো। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে চাহিদা ও যোগান। দেখো, চাহিদা একটা টপিক, যোগান একটা টপিক, কিন্তু আমি একসাথে লিখেছি কারণ এই দুইটা তুমি যদি একসাথে কম্বাইন করে পড়ো তাহলে তোমার বুঝতে সবচেয়ে সুবিধা হবে এবং তুমি সেটা কখনো ভবিষ্যতে ভুলবে না। তাহলে চাহিদা ও যোগানের মধ্যে কি কি আছে? চাহিদা বিধি কাকে বলে, যোগান বিধি কাকে বলে, ঠিক আছে। তারপর বলছে চাহিদা ও যোগানের নির্ধারক সমূহ কি কি। তার মানে চাহিদার কিছু নির্ধারক আছে, যোগানের কিছু নির্ধারক আছে, এই নির্ধারকগুলো তোমাকে পড়ে যেতে হবে। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে চাহিদা ও যোগানের ব্যতিক্রমগুলোও ইম্পর্টেন্ট। চাহিদা রেখা ও যোগান রেখার স্থানান্তর এবং সংকোচন প্রসারণ। দাম ব্যতীত অন্য কোনো কারণে যখন চাহিদা রেখা সরে যায় ওটাকে বলবো স্থানান্তর। যোগানের ক্ষেত্রেও সেম, কিন্তু দামের কারণে যখন চাহিদা বা যোগানের কম বেশি হবে তখন সেটাকে আমরা বলবো সংকোচন বা প্রসারণ। তাহলে এইটুকু এই টপিকগুলো যদি ভালোভাবে পড়ে যাও, তাহলে এখান থেকে চাহিদা বা যোগান যে কোনো জায়গা থেকে যখন প্রশ্ন আসবে তখন তুমি খুব ইজিলি এবং শুদ্ধভাবে সেই অ্যান্সারটা করতে পারবে। এরপর আছে দেখো ঢাল। ঢালের মধ্যে অনেকগুলো ঢাল আছে, 2 রকম ঢাল আছে, সরলরেখার ঢাল আছে, বক্ররেখার ঢাল আছে এবং সমীকরণের ঢাল আছে। ঢালের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরলরেখার ঢাল। সাধারণত বক্ররেখার ঢাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। তাহলে তুমি কি পড়বে হচ্ছে ঢাল কাকে বলে, অর্থাৎ ঢাল দিয়ে কি বোঝায়, সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে এবং
সমীকরণ থেকে ঢাল নির্ণয় তুমি শিখে যাবে, কারণ তোমার এখানে অন্য অধ্যায়গুলোতে তোমার এটা কাজে লাগবে, বা ভবিষ্যতে তুমি যখন অর্থনীতি নিয়ে পড়বে বা অর্থনীতির আলোচনাগুলো তোমার সামনে আসবে তখন তোমার এটা বুঝতে সুবিধা হবে। সেজন্য তুমি সমীকরণ থেকে ঢাল নির্ণয়টা শিখবে, এবং এইচএসসি পরীক্ষার জন্য একটা রেখা থেকে সেই রেখাটার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাকে শিখতে হবে। ওকে, এরপর দেখো স্থিতিস্থাপকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। স্থিতিস্থাপকতা থেকে তুমি চাহিদার দাম স্থিতিস্থাপকতা খুবই 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 ভালোভাবে পড়ে যাবে, কারণ চাহিদার দাম স্থিতিস্থাপকতা থেকে মোটামুটি 98% সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে। এবং চাহিদার আরআরই স্থিতিস্থাপকতাও গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি বললাম যে 50% সম্ভাবনা থাকবে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন হওয়ার, কিন্তু চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, এরপরে দেখো আছে চাহিদা ও যোগান সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য নির্ণয় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধরে নাও যে 90% বা 95% সম্ভাবনা আছে এখান থেকে একটা প্রশ্ন হওয়ার। দুইটা সমীকরণ দিয়ে দিবে, একটা চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে তোমাকে ভারসাম্য দাম নির্ণয় করতে হবে, এবং পি এর মানটা যখন তুমি চাহিদা ও যোগান সমীকরণে বসাবে দেখবে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়ে গেছে। তাহলে ভারসাম্য দাম কি, ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয় করতে বলবে এই টপিকটা, এই চাহিদা ও যোগানের সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য নির্ণয়, এই টপিকটা থেকে। তাহলে এই 5টা টপিক দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা ও যোগান, ঢাল, স্থিতিস্থাপকতা, চাহিদা ও যোগানের সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য নির্ণয়, এই 5টা টপিক যদি তুমি কভার করে যাও, তুমি ড্যাম শিওর থাকো সেকেন্ড অধ্যায় থেকে যদি 3টা প্রশ্ন আসে 3টা প্রশ্নেরই তুমি খুব ইজিলি উত্তর করতে পারবে। দ্বিতীয় অধ্যায়টা অনেকের কাছে একটু জটিল মনে হয়, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা ও যোগান, ঢাল, তারপরে স্থিতিস্থাপকতা, চাহিদা ও যোগান সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য নির্ণয়, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ক্লাস পাবে। এখনো যথেষ্ট সময় আছে, তুমি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তুমি এই ভিডিওগুলো দেখে আত্মস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, এই হলো আমাদের সৃজনশীল। এখন তোমাদের কোনো প্রশ্ন হতে পারে, দাদা বহু নির্বাচনের জন্য কি কি করব? বহু নির্বাচনের জন্য সেকেন্ড অধ্যায়ে সত্যি কথা বলতে অনেক টপিক আছে, অনেক খুচরা টপিক আছে, এখান থেকে সর্বাধিক বহু নির্বাচনী প্রশ্ন হবে। এবং কি কি টপিকগুলো পড়বে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ থাকবে। তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমার এই একটা সাবস্ক্রাইব আমার এই ভিডিও বানানোকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটা তোমাকে অনেক হেল্প করছে, তোমার সেই হেল্পের পারিশ্রমিকটুকু তুমি আমাকে দিবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি সম্ভব হয়, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের যে গ্রুপ আছে, তোমাদের যেই ক্লোজ ফ্রেন্ডগুলো আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, সবাই যেন উপকৃত হতে পারে। ওকে, এবার আসো জ্ঞানমূলক ও নির্বাচনী মানে বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কি কি টপিক সমূহ রয়েছে। জ্ঞানমূলক ও বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহের মধ্যে প্রথমেই আছে উপযোগের সংজ্ঞা, মানে উপযোগ কাকে বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্তগুলো কি কি, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রবক্তাকে আলফ্রেড মার্শাল না, এগুলো তোমাকে জেনে যেতে হবে। তারপর বলছে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ও পার্থক্য। দেখো, সম্পর্ক একটা জিনিস, পার্থক্য একটা জিনিস। মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, এই দুটা জিনিস তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে তুমি ওখানে দেখবে যে একটা ছক করে, প্রত্যেকটা বইয়েই মোটামুটি একটা ছক করে প্রান্তিক এবং মোট উপযোগের পার্থক্য দেখানো আছে, সেটা তোমাকে পড়ে যেতে হবে। এটা খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর আছে অপেক্ষক, স্বাধীন চলক ও অধীন চলক। অপেক্ষক কাকে বলে, স্বাধীন চলক কি, অধীন চলক কি, ধ্রুবক কি, এগুলো তোমাকে পড়ে যেতে হবে। তারপরে চাহিদা বিধি সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য আছে। চাহিদা বিধি সম্পর্কিত বিস্তারিত তথ্য বলতে বুঝাচ্ছি চাহিদা বিধি কাকে বলে। দেখো, এই চাহিদা বিধি তুমি কিন্তু, এবং এরপরটা হচ্ছে যোগান বিধি, এই দুইটা কিন্তু তুমি সৃজনশীলে কভার করে ফেলছো, তাহলে এখানে তোমার কিন্তু বেশি প্যারা খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এরপর আছে ঢাল। ঢালের মধ্যে বহু নির্বাচনের জন্য একটা ট্রিকি কোয়েশ্চেন হয়, যেমন বলবে যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল কি, পজিটিভ নাকি নেগেটিভ, মানে ধনাত্মক নাকি ঋণাত্মক। আবার বলবে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক নাকি ঋণাত্মক। বলবে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি, বা লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি। তাহলে এই প্রশ্নগুলো বা এই তথ্যগুলো তোমাকে জেনে যেতে হবে। স্থিতিস্থাপকতা থেকে কেমন বহু নির্বাচনী আসবে, স্থিতিস্থাপকতা থেকে বলবে দাম স্থিতিস্থাপকতায় ঋণাত্মক চিহ্ন কেন অবজ্ঞা করা হয়, কারণ দাম কখনো নেগেটিভ হতে পারে না, চাহিদাও কখনো নেগেটিভ হতে পারে না।
এই জন্য দাম স্থিতিস্থাপকতায় সাধারণত ঋণাত্মক চিহ্ন আসবে, ঋণাত্মক চিহ্নকে অবজ্ঞা করা হবে। ঋণাত্মক চিহ্ন আসার আরেকটা কারণ হচ্ছে যে চাহিদা এবং দাম এই দুইটার একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, সেই জন্য এটা ঋণাত্মক চিহ্ন আসবে। তারপর বলছে শূন্যের সমান বা অসীম স্থিতিস্থাপকতা কখন হয়, তার মানে কোন রেখার স্থিতিস্থাপকতা কেমন হয়, কোন রেখার স্থিতিস্থাপকতা অসীম হয়, কোন রেখার স্থিতিস্থাপকতা শূন্য হয়, এটা তোমাকে জেনে যেতে হবে। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝাবে? দেখো তোমাদের প্রত্যেকের বইয়েই কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে। তাহলে তুমি যদি এগুলো জেনে যাও তাহলে তোমার অবশ্যই যে বহু নির্বাচনীগুলো আসবে, আসলে এর বাইরে থেকে বহু নির্বাচনী দেওয়ার মতো কিছু নেই, তাহলে তোমাকে অবশ্যই এটা ভালোভাবে পড়ে যেতে হবে। তোমাদের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যার একটা সাজেশন ক্লাস এর আগে দেওয়া হয়েছে, সেটা এই আই বাটনে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে। আর ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে পরের অধ্যায়ের সাজেশনগুলো পর্যায়ক্রমে এই চ্যানেলে দিতে থাকবো। অবশ্যই তুমি যদি সবার আগে ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং অনুরোধ থাকবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো গুড বাই জানাচ্ছি। সৃষ্টিকর্তা তোমাদের আসন্ন যুদ্ধের জন্য ধৈর্য শক্তি দান করুক এবং তোমরা যারা পরিশ্রম করছো তোমাদের জন্য অশেষ শুভকামনা থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।